ওকে, ফাইন। তো আজকে আমরা শুরু করছি। একটা খুবই একটা ব্রেনস্টর্মিং সেশন হবে স্টুডেন্টদের জন্য, ইভেন যারা কলেজেও আছে, স্কুলে, সবার জন্যই। মানে আজকে আমি এটা খুব প্ল্যান করে একটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে কি করে একজন এমন একজন মানুষ যার কাছ থেকে আমরা যারা একাডেমিক ফিল্ডে আছেন, আহ, ভালো একটা জায়গায় তো অবশ্যই, প্লাস তার যে ওভার এক্সপিরিয়েন্স এখান থেকে অনেক অনেক অনেকটাই লাভ হবে আজকের এই পডকাস্টে। তো পরিচয় করিয়ে দেবো আজকের প্রফেসর অন্তরী পোদ্দার। আহ, সে যে আমার খুব ভালো বন্ধু। আহ, আজ থেকে নয়, যবে যবে থেকে আমি মানে যাদবপুরে ঢুকেছি, যখন আমরা ব্যাচেলার ডিগ্রি করছিলাম যাদবপুরে। তো অন্তরীক্ষ মানে আমরা অনেকটাই সময় কাটিয়েছি সেই যাদবপুর থেকেই, অনেক মেমোরিজ আছে। আর সবসময় অন্তরীপের যে একটা মানে কোনো প্রবলেম আসে সেটাকে সুন্দরভাবে কাউন্টার করা, বা একাডেমিক্সে তার যে সবসময় একটা প্রথম থেকে যে একটা ইন্টারেস্ট, সেটা সবসময় তার রেজাল্টও প্রকাশ করছে। প্লাস যে কোনো রকম ডিসকাশন হোক, যখনই যেরকমই আমাদের আলোচনা হোক না কেন, সেটা বুঝতে পারতাম। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমাকে বলতে হবে, একটা খুব ভালো মানুষ। আমার মনে হয় এরকম একটা মানুষকে যখন আমরা দেখি, যখন আমরা শুনি, অনেকটাই আমাদের মাথায় অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। তো আমি আর বেশি কিছু না বলে আজকে আহ, যে আমার বন্ধু আজকে যে কিভাবে আইআইটিতে আসলো সবকিছু আমরা শুনবো। তার কি কাজ, তার কি ওপিনিয়ন, স্টুডেন্টদের জন্য কি কি মেসেজ আছে, বা কিভাবে কি করতে হবে কেরিয়ারে, সবকিছু আমরা ডিসকাস করব আজকে। আমার বন্ধু এখন কর্মরত আইআইটি ধানবাদে, যেটা আমরা আইএসএম ধানবাদ বলেও জানি, প্রফেসর ওখানকার। তো আমি আজকে ওয়েলকাম করছি অন্তরিক আজকে এই পডকাস্টে। যাদবপুর থেকে এই যে আইআইটিতে আসার এই যাত্রাটা, একজন প্রফেসর হওয়ার যাত্রাটা, এটা যদি একটু আমাদের একটুখানি বলা মানে বলিস, তাহলে আমারও ক্লিয়ার হবে, অনেক স্টুডেন্ট তাদেরও ক্লিয়ার হবে, মানে কি করে এইখানে এসে প্রফেসর হিসেবে তুই জয়েন করলি, আর এই মোটিভেশন বা মানে যাবতীয় যদি একটু আমাদের সাথে শেয়ার করিস। ধন্যবাদ রাজীব। অনেক ভালো ভালো কথা বললি আমার সম্পর্কে। তো রাজীব যেরকম বললো যে আমরা যাদবপুর থেকে যখন ব্যাচেলার্স করছিলাম তখন থেকে আমরা বন্ধু। তো আহ, যেটা তুই জানতে চাইছিস যে আহ, আমি কিভাবে প্রফেসর হলাম, তো ইয়েস। যখন আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হই তখন আর পাঁচটা মধ্যবিত্ত ফ্যামিলির মতোই আমার বাবা মাও চেয়েছিল যে ইঞ্জিনিয়ারিং পড়ার পরে 4 বছর পরে একটা চাকরি পাবে, ভালো চাকরি। এবং যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো একটা র্যাঙ্ক হলো তখন আমিও অনেক নিশ্চিন্ত হলাম যে হ্যাঁ, না, এবার হুম। আমি একটা নিশ্চিত চাকরি পাবো, এটাই প্রথম আমার ভাবনা ছিল। এবং সেই হিসেবেই যাদবপুরে পড়তে শুরু করলাম। তো এখানে আরেকটা জিনিস বলি, যেটা এর আগের ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে যে আহ, আমি স্ট্রিক্টলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। হুম। তখন ওকে। তো তিনটে আলাদা আলাদা পরীক্ষা হতো, এআই ট্রিপল ই, টিআইটি। আইটি আর ডাব্লিউবিজেই। হুম। বোধহয় ক্লাব হয়ে গেছে, আমি ওই টিআইটি প্লেটা ক্লাব হয়ে গেছে এটা। এটা ক্লাব হয়ে গেছে। তো আমার যে মেন প্রবলেমটা হতো যে আহ, তো আমি যেহেতু বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি বরাবর ছোট থেকেই, তো আহ, আমার ইংলিশ খুব মানে এমনি ইংলিশ ঠিকঠাক ছিল, কিন্তু যখন আমি 11-12-এ এআই মানে এআই ট্রিপল ই বা আইআইটি প্রিপারেশন নেওয়া শুরু করলাম তখন যেটা মেন প্রবলেম ফেস করলাম যে আমি ইংলিশে টার্মিনোলজি গুলো বুঝতে আমার অনেক টাইম লেগে যাচ্ছিল, এবং ইংলিশের যে কোয়েশ্চেন গুলো মানে বড় বড় কোয়েশ্চেন ফিজিক্স ম্যাথসে থাকতো সেগুলো পড়তে আমার প্রচুর টাইম লেগে যাচ্ছিল। তো আমি 11-এ অনেকের মতোই মানে আমার সব বন্ধুরাই একসাথে সব কিছু প্রিপারেশন নিচ্ছিল। হুম। হুম। বেসিক্যালি আইআইটি প্রিপারেশন নিলে এআই ট্রিপলটাও হয়ে যায়। মানে একটা সর্বভারতীয় ইংলিশ পরীক্ষা, ইংলিশ মাধ্যমে পরীক্ষা যেটা, হুম। সেটা আমি দেখলাম যে এটা যদি আমি পারসিউ করি যে এইটারও প্রিপারেশন নেবো আবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেরও প্রিপারেশন নেবো, হুম। তাহলে মেন প্রবলেম যেটা হচ্ছিল যে আমি পেরে উঠছিলাম না, মানে আই ওয়াজ ল্যাগিং বিহাইন্ড। হুম। তখন আমি ডিসিশনটা নিলাম যে না, আমি যেটা পারবো সেটার বেস্ট যে অপশন সেটা আমাকে চুজ করতে হবে। তো আমাদের ক্ষেত্রে তো ওয়েস্ট বেঙ্গলে যাদবপুর একটা খুব নামকরা প্রতিষ্ঠান, এবং হুম। ইনফ্যাক্ট এআই ট্রিপল দিয়েও যে কলেজগুলোতে তখন পাওয়া যেত তার থেকে যাদবপুর বেটার জায়গা ছিল, এখনো হয়তো আছে, এখনো আছে, হ্যাঁ। এখনো আছে। তো এটা আমাদের একটা গর্বের বিষয়। তো হ্যাঁ, তো আমি তখন ঠিক করলাম যে না, আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য প্রিপারেশন নেব।
হুম এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মানে সবসময় হুম মানে চারদিকে সবাই কি করছে সেইটাতে পার্টার হলে চলবে না। মানে সবাই হয়তো প্রিপারেশন নিচ্ছিল আইআইটিবি বা আইআইটি, কিন্তু হুম তারা হুম কিন্তু সবাই মানে আমার থেকে যে ভালো র্যাঙ্ক করেছিল ডাব্লিউবিজেই তে নয়, তা নয়। হুম তার হুম থেকে আমি অনেক ক্ষেত্রে ভালো র্যাঙ্ক করেছি, অবভিয়াসলি কেউ কেউ অনেক ভালো র্যাঙ্ক করেছিল এবং আইআইটি তে পেয়েছিল। হুম হুম তো নিজের অবস্থাটা বুঝতে হবে যে আমি কতটা পারবো, হুম সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। হুম। তো যাই অন্তত হোক, একটু হ্যাঁ, ডিস্টার্ব করছে এই যে কথাটা, হ্যাঁ, যে নিজেকে অ্যাসেস করা, মানে জাস্ট সবাই ওটা করছে বলে আমাকে ওটা করতে হবে, হুম, নিজেকে অ্যাসেস করে, এটা খুব ভালো একটা পয়েন্ট হাইলাইট করলি। মানে সত্যি একটা ইলেভেন টুয়েলভ এর পর ছেলেদের, ও করছে আমিও সায়েন্স নিয়ে পড়বো, ও এটা করছে আমি ওটা করবো, হুম, খুব ভালো এটা হাইলাইট করলি। ওকে, হুম। কন্টিনিউ। হ্যাঁ, তো সেলফ অ্যাসেসমেন্টটা খুব জরুরি এবং সেটা কিন্তু পরে ডিসিশন মেকিং এ অনেক ক্ষেত্রে হেল্প করে। তার মানে কিন্তু এটা নয় যে পরে আমি অবভিয়াসলি আমি যখন যাদবপুরে এলাম, যখন ক্লাসগুলো ইংলিশে হতো বা সমস্ত টিচিং মিডিয়ামটা পুরোটাই ইংলিশ, মানে ইঞ্জিনিয়ারিং এ এসে তো আর কেউ বাংলায় পড়াতো না। তো কারেক্ট। তখন আমার অসুবিধা হতো, ফার্স্ট সেমিস্টারটা অসুবিধা হয়েছিল, তারপরে আর অসুবিধা হয়নি এবং আমি দেখেছিলাম যে বেশিরভাগ আমাদের বন্ধুরাই বাংলা মিডিয়াম থেকে এসেছিল, হুম তাদেরও কিন্তু আর পরবর্তীকালে সেরকম কোনো অসুবিধা হয়নি। তো আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ম্যাচুরিটি লেভেল এক একজনের এক একটা টাইমে আসে। আজকে যে ছেলেটা আইআইটি যেই পেলো না, হুম সে যে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়েছে বলে চার হুম বছর পর সে আইআইটি ছেলেটা যেটা করতে পারবে সেটা সে করতে পারবে না তা নয়। অনেক ক্ষেত্রে এরকম অনেক উদাহরণ আছে যে আইআইটি বা খুব ভালো কলেজ থেকে পড়েও সে ততটা ভালো অ্যাচিভ করতে পারেনি, যেটা একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা একটু লোয়ার টাওয়ার টিয়ার কলেজের কেউ অ্যাচিভ করেছে। সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য। ভেরি ট্রু, ভেরি ট্রু, ভেরি ট্রু। এই যে সত্য নাদেল্লা, হুম তো সে তো কোনো আইআইটি ছিল না। কারেক্ট। হ্যাঁ, আহ, মানে আবার এগুলো কিছু কিছু ক্ষেত্রে মানে কেউ হয়তো বলবে এগুলো এক্সেপশন, কিন্তু হুম তার একটা সেলফ ডিটারমিনেশন ছিল। মানে হুম ম্যাচুরিটি লেভেলটা হয়তো তার পরে এসছে। হুম হুম মানে আমি যখন পিএইচডি স্টুডেন্টদের গাইড করি তখন দেখি হুম যে কেউ হয়তো খুব ট্যালেন্টেড আইআইটি বিটেক, অবভিয়াসলি সে হুম খুব ভালো। আবার কেউ খুব হার্ড ওয়ার্কিং। আমার এই হুম বন্ধু ছিল, সে একটা অন্য জায়গার প্রফেসর। হুম তো সে কিন্তু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসেছিল, কিন্তু সে ছিল মারাত্মক হার্ড ওয়ার্কিং। হুম তো সে এখন যে কাজ করে বা তার এখন যা পজিশন, সেটা হুম। অনেক আইআইটির ওকে, গ্র্যাজুয়েটের থেকেও ভালো, এবং সেইটুকু পজিশনে অনেক আইআইটি গ্র্যাজুয়েট পাচ্ছে না। মানে তুই এখানে তাহলে পুরো ক্লিয়ার ছিলি যে আমি তাহলে ওয়েস্ট বেঙ্গল যেইতে ফোকাস করবো। হ্যাঁ, আচ্ছা, মানে সেলফ অ্যানালিসিস যেটা, মানে এখানটা। সেলফ অ্যাসেসমেন্ট মানে নিজেকে বুঝতে হবে যে আমি কতটা পারবো। হুম রাইট। তো যাদবপুরে তারপর কি করে, মানে জব, মানে কি করে এই ডিসিশন গুলো কতটা কি ইম্পর্টেন্ট ছিল, মানে এই যে আইআইটি তে আমি আজ দেখছি প্রফেসর, বাট এর মাঝখানে যে এত কিছু চেঞ্জ হয়েছে, এই জিনিসটা একটুখানি যদি আমার একটু। হ্যাঁ, তো যেটা হ্যাঁ, কিভাবে প্রফেসর হলাম, তো যেটা আমি বলছিলাম হুম যে আমি তো অ্যাজ ইউজুয়াল সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই খুব কনফিউজ ছিলাম যে কি করবো, আলটিমেটলি কি হবে। হুম মানে কেউ হয়তো গাইড করেছে, কিন্তু আলটিমেটলি আমি সাপোজ আমি গেটের এক্সাম দিলাম, তাতে যদি আমি ভালো না করতে পারি তাহলে কি হবে, আমার তো একটা ব্যাকআপ প্ল্যান চাই। হুম তো অ্যাজ আ ব্যাকআপ প্ল্যান আমি তার জব নিই টাটা মোটরসে। ক্যাম্পাস প্লেসমেন্টই হয়েছিল, ফর্চুনেটলি আমি প্রথমবার বসেই পেয়ে গেছিলাম। হুম তারপর কিন্তু আমি যেহেতু গেট এক্সামও দিয়েছিলাম, তো ওটা থেকেও হুম একটা আশা ছিল কিছু কিছু একটা হুম হবে। হুম। কারণ তখন গেট এক্সামটা দেওয়ার মেন মোটিভেশন ছিল, আমি কিন্তু জানতাম না যে আমি পিএইচডি করবো কি করবো না। কারণ আর ওই সময়টায় কোনো সেরকম করে মাথার মধ্যে ছিল না পিএইচডি করার? মানে আমার একটা হায়ার স্টাডিজ এর ইচ্ছা ছিল, কিন্তু ওকে। সেটা আমি যে পিএইচডি করবো, কারণ পিএইচডি ইজ এ কমিটমেন্ট ফর 4 to 6 ইয়ার্স। হ্যাঁ, রাইট। অ্যান্ড অবভিয়াসলি এতটা দিন প্রায় 20, মানে 28 ইয়ার্স or 29 ইয়ার্স অফ এজ, হুম তুমি একটা খুব কম টাকার মধ্যে সেটাকে লিড করতে কারেক্ট। হবে, এবং হুম সেইটা আলটিমেটলি করতে পারবো কিনা হুম। সেটা আমি তখন ডিসাইড করে উঠতে পারিনি। বাট তখন জবের, এমনি জবের যে, মানে অবভিয়াসলি টাটা মোটরস তো ওই সময় খুব প্রথমের দিকে এসেছিল আর খুব ভালো স্টুডেন্ট নিয়ে গেছিল, এটা মনে আছে আমার। তো জবের দিকে মানে সেরকম করে মোটিভেশন ছিল কি, যে টাটা মোটরস খুব ভালো কোম্পানি, মেবি এখানে একটা কেরিয়ার গুলো ভালো হতে পারে, বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি তো ভালো গ্রোথ হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, গ্রোথ হতে পারে, কিন্তু আমার তখন আমাকে কেউ কেউ সিনিয়র মানে কিছু হুম স্যার বোঝালেন হুম যে হয়তো আমি মাস্টার্স করে আরো ভালো চাকরি পাবো, কারণ আমি একটা হুম সুযোগ পাচ্ছি আমার কোয়ালিফিকেশনটাকে
হুম। আরো বাড়িয়ে নেওয়ার। কারেক্ট। এবং ওকে। আমি একটা ভালো জায়গায় মাস্টার্স করার চান্স পাচ্ছি আইআইটি খড়গপুরে। হুম। তো সেখান থেকে আমার আরো অনেক অপরচুনিটি খুলে যাবে। এরকম ওকে। নয় যে চাকরি ছেড়ে দিয়ে আমি মানে এই যে 2 বছর আমি ইনভেস্ট করছি মাস্টার্স এর পিছনে হুম। এমটেকে, হুম। সেটা থেকে আমি আরো ভালো, এবং সেটা হলেও আমি বাহ। যখন মাস্টার্স করে মাস্টার্স এর পরেও আবার খুব একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম যে কি করব, হুম। 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 পিএইচডি কন্টিনিউ করব। মানে খড়গপুরে একটা অপশন ছিল কি যে মাস্টার্সটাই কনভার্ট করে নেওয়া যেত কারেক্ট, পিএইচডি, কারেক্ট, কারেক্ট। বাট আমি সেটা করিনি কারণ আমি সেটা মানে করতে পারতাম। মানে আমি আমার সুপারভাইজার ছিলেন প্রফেসর সুমন চক্রবর্তী, মানে যিনি এখন সুপার। ডাইরেক্টর। তার মানে তুই থার্মাল, ফ্লুইড অ্যান্ড থার্মাল নিয়ে করেছিলি? হ্যাঁ, হ্যাঁ, আমি ফ্লুইড অ্যান্ড থার্মাল নিয়ে করেছিলাম। তো ওনার সাথেও কথা বলেছিলাম, তো উনি বললেন তোমার যেটা ভালো লাগে তুমি করো, মানে ইফ ইউ আর, মানে তুমি যদি ফিরতে চাও এখানে মানে অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট, দেন ইউ আর ওয়েলকাম। এই অবস্থা মানে, তুই যে সময় পড়েছিস ওই সময় স্যার হয়তো খুব ভালো করে সময় দিতে পারতেন। এখন হ্যাঁ, তো ডাউট মানে, স্যার হয়তো কতটা হয়তো কোভাইড থাকবে ওনার সময় অনেক। হ্যাঁ। মানে এটা শুনে খুব ভালো লাগলো আমার, মানে তুই সুমন স্যারের হাত ধরে বড় হয়েছিস। হুম। দারুণ। তো সেটা ছিল 2016 সাল। তো আমি তার মাস্টার্সের পরে চাকরি পেলাম মাহিন্দ্রা আর&ডিতে। আচ্ছা। ওদের এটা কলেজ প্লেসমেন্ট ছিল? এটাও কলেজ থেকে প্লেসমেন্ট ছিল। মাহিন্দ্রা রিসার্চ ভ্যালিতে ওদের আর&ডি ইঞ্জিনিয়ার পজিশনে আমি গেলাম হচ্ছে চেন্নাইতে, পোস্টিং ছিল। ওকে। ওকে। তো আমি তখন আমি রিয়েলাইজ করলাম যে আই এম নট মেন্ট ফর দিস। মানে আমি এরকম ভাবে 10টা থেকে 5টা জব, এবং একটা বস যেটা বলছে সেটাই করতে হবে এবং নির্দিষ্ট টাইমে করতে হবে, সবসময় একটা চাপ থাকবে। হ্যাঁ। তো এই টেনশনটা আমি সারা জীবন নিতে পারবো না। হুম। ইনফ্যাক্ট আমি 6 মাসও নিতে পারছিলাম না। ওকে। ওইখানে ওইখানে কতদিন ছিলি মাহিন্দ্রাতে? মাহিন্দ্রাতে আমি 3 মাসের মতো 4 মাসের মতো ছিলাম মাহিন্দ্রাতে। আগস্টে আমি জয়েন করলাম, হুম। রিজাইন করলাম জানুয়ারি এন্ডে। ওই ওকে। 5 মাস, 4 সাড়ে 4 মাস। খুব ডিফিকাল্ট একটা ডিসিশন ছিল, ইজন্ট ইট? হ্যাঁ, তখন সেই ডিসিশনটা খুবই ডিফিকাল্ট ছিল কারণ বাড়ির লোক তো একদমই সেটা সাপোর্ট করছিল না, বলছিল যে এত ভালো একটা জব, মানে কোর জব মাস্টার্স থেকে খড়গপুরে তখন যারা পেয়েছিল তার মধ্যে হাইয়েস্ট স্যালারি ছিল ওটা। বাও। তো একদমই সাপোর্ট করছিল না, ওখানে যারা কলিগ ছিল তারাও সাপোর্ট করছিল না। কিন্তু আমি একটা স্ট্রং ডিসিশন তখন, মানে সেটা ছিল একটা টার্নিং পয়েন্ট, মানে আমি তখন, এবং সেখানেও আমি কিন্তু আই এম ফরচুনেট দ্যাট হুম। মাই সুপারভাইজার ওয়াজ জাস্ট ওয়ান ফোন কল অ্যাওয়ে। তো আমি ও, ওনাকে কল নাইস। করি এবং জিজ্ঞেস করি যে কি করব। তো হুম। উনি বললেন যে তুমি পিএইচডি করতে চাইলে, অ্যান্ড হি ওয়াজ ভেরি ওপেন, মানে আমি যদি পিএইচডি বাইরে করতে চাই তাও ওনার কোনো অসুবিধা নেই। হি জাস্ট সাজেস্টেড মি হোয়াট টু ডু। সুপার ইয়ার, সুপার। হ্যাঁ। কিন্তু বিদেশে পিএইচডি করার তো অনেক প্রোজ এন্ড কনস আছে, মানে যেটা অনেকে বুঝতে চায় না, হুম। পরে গিয়ে ফেস করে, তখন আর কিছু করার থাকে না। কারণ প্রেস্টিজ এক্সেট্রা অনেক, মানে ধর কেউ একটা বিদেশে পিএইচডি করতে চলে গেল, ইমেন্স হুম। অ্যামাউন্ট অফ প্রেস্টিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট, হুম। হুম। যে হুম। সে তো আর হ্যাঁ। ফিরে আসতে পারছে না, তাই না? হ্যাঁ। হ্যাঁ, কারেক্ট, কারেক্ট। বিদেশে পিএইচডি করার লাইফটা খুবই কঠিন, ওখানে সবকিছু নিজেকে করতে হবে, হুম। এবং একটা নতুন কালচার সেখানে, মানে এখানে যেমন একটা সাপোর্ট সিস্টেম আছে। আমি কারেক্ট। খড়গপুরে পিএইচডি করতাম, আমার বাড়ি হুম। ছিল কলকাতায়, তো আমি মাসে একবার করে বাড়ি আসতে পারতাম, মা বাবার সাথে দেখা করতে পারতাম। আহ, এবং আমার বাবার যখন হেলথ ডিটোরিয়েট করে তখন আমি ছুটি নিয়ে এসে সুন্দর মায়ের হুম। পাশে দাঁড়াতে পেরেছিলাম। তো এই যে একটা ওভারঅল ব্যালেন্স, সেইটা আমি করতে পারতাম না যদি আমি বিদেশে চলে যেতাম। বুঝতে পেরেছি। হয়তো আমি ঠিকঠাক একটা জায়গাতেই পেয়ে যেতাম, আমার যে প্রোফাইল হুম। ছিল বিদেশে, হুম। 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 মাস্টার্সেও ভালো রেজাল্ট ছিল, আমি আমার হুম। স্পেশালাইজেশনে টপার ছিলাম। ওয়াও। কিন্তু আমি তখন ডিসাইড করলাম যে না, আমি খড়গপুরেই পিএইচডি করবো। মানে আমার যিনি সুপারভাইজার ছিলেন এটা রিলেট করতে পারছি, মানে এটা খুবই টাফ একটা ডিসিশন তোর ক্ষেত্রে, হ্যাঁ, মানে এটা কারণ যে বয়সটা ওখানে পৌঁছে যায়, তারপর একটা ফ্লোতে ঢুকে গেছি আমি, ফ্লো হুম, থেকে এত ভালো একটা স্যালারি পাচ্ছি, সেই সবকিছু ছেড়ে দিয়ে আবার হুম। জিরোতে ফিরে আসা, এটা। জিরো ইন দ্য সেন্স লিটারেলি জিরো, কারণ আমি যখন পিএইচডি তে ঢুকি তখন আমি রেগুলার পিএইচডি তে অফিসিয়ালি ঢুকতে পারিনি, কারণ তখন আর কি, মানে তখন তো মানে খড়গপুরে তো দুবার অ্যাডমিশন হয়, তো হুম। ওই সেমিস্টার অ্যাডমিশনের টাইমটা চলে গেছিল, আচ্ছা, 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 আচ্ছা। ওকে। যেটা ডিসেম্বরে যেটা ফেজ ছিল। তো হুম। আমাকে সেজন্য নেক্সট সেমিস্টারের জন্য ওয়েট করতে হয়েছিল। তো তখন আমি
আমার সুপারভাইজারের কাছে একটা শর্ট টার্ম প্রজেক্ট, ওটাতে 15,000 পার মান্থ দিত। আচ্ছা, তো তখন দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং হি কুড ডু ফর মি। মানে কাইন্ড অফ জিআরএফ টাইপের বলা যায় নাকি? ইট ওয়াজ নট এ জেআরএফ। জেআরএফ হলে তো তার একটা মিনিমাম ওয়েজ লাগে, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, 30-37। 25,000। তখন 25 ছিল, এখন একটু বেড়ে গেছে, ওকে। 31 বোধহয় এখন, হুম হুম হুম, right. 35 সামথিং। তো আচ্ছা কিন্তু সেটা জেআরএফ স্যালারি থেকে কম ছিল, মানে ওটা ছিল শর্ট টার্ম ইন্টার্নশিপ পজিশনে, আচ্ছা। শর্ট টার্ম প্রজেক্ট ইন্টার্ন টাইপের। তো সেটাতে আমি 6 মাস ছিলাম। ওকে। তো যেখানে আমার মান্থলি স্যালারি ছিল প্রায় 70,000 এর উপর, সেখান থেকে আমি নেমে এলাম 15। এটা রিয়েলি মানে, এটা হ্যাটস অফ। এই ডিসিশন গুলো নেওয়াটা রিয়েলি আমি, বিশাল গাটস লাগে। হ্যাঁ, এবং এটাতে মানে আমার বাড়ির লোক আমাকে খুব একটা মানে অবভিয়াসলি কি করে করবে, আমি যদি করবে, হ্যাঁ, এটা মানে ন্যাচারাল। মানে একমাত্র ছেলে, তার যদি মানে একটা সিকিউরড ক্যারিয়ার, বাবার শরীর খারাপ বা বারবার হসপিটালাইজ করতে হয়, তো সেখানে আর পিএইচডি করার একটা মানে যেটা থাকে, যেটা লোকের মধ্যে কাজ করে, কি পিএইচডি করতে অনেক দিন টাইম লাগে, এটা একটা কনসেপশন আছে, সেটা অনেক ক্ষেত্রে একটু। ইয়েস ইয়েস। আর দ্বিতীয়ত পিএইচডি পরে কি করবে, মানে একাডেমিক যে পজিশনস ইন্ডিয়াতে সেগুলো খুব লিমিটেড, মানে নাম্বার অফ পিএইচডি যে বেরোচ্ছে তার তুলনায়। আহ, কিন্তু কেউ যদি প্যাশনেট থাকে এবং যে মনে করে যে না, আমি ওটা করবোই, তাহলে কিন্তু আলটিমেট রেজাল্টটা ভালো হবে। মানে পিএইচডি যারা করছে আহ, সবারই কিন্তু সমান আউটকাম আসছে না। তো সেখানে কেউ যদি প্যাশনেট থাকে এবং প্রথম থেকে খুব ডেডিকেটেডলি কাজ করে, তার ভালো ফল সে পাবেই। তো এই এবং কথাগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো কথা, মানে ইনফরমেশন খুব দরকার জানা। হ্যাঁ, তো আহ, তো আমার মোটামুটি পিএইচডিতে ভালোই কাজ হয়েছিল, কতটা ভালো সেটা রিলেটিভ বিষয়, কারোর থেকে খারাপ কারোর থেকে ভালো, হ্যাঁ। লজিক। অবভিয়াসলি আরো অনেকে অনেক ভালো করেছে। তো তো সেটাতে যে আমার পিএইচডিতে যে পাবলিকেশন হয়েছিল বা আমার থিসিসের যা কোয়ালিটি ছিল, সেটা থেকে আমি পোস্টডক না করেই পিএইচডি থিসিসের 3 মাসের মধ্যেই আমি কিন্তু আইআইটি আইএসএম ধানবাদে আমার প্রফেশনের অফার পেয়ে যাই। সুপার ইয়ার। তো এটা কিন্তু খুব রেয়ার, মানে আমি সেটা স্ট্রেস দিতে চাই যে উইদাউট পোস্টডক নিতে চায় না জেনারেলি আইআইটি। তো রাইট রাইট। হয়েছিল, আরো কিছু কিছু লোকের হয়েছে, এরকম না যে আই এম দ্য অনলি ওয়ান, কিন্তু এটা রেয়ার। তো ওকে, এটা ক্লিয়ার হলো। আমাদের একটা কোশ্চেন এখানে ছোট্ট। yes, yes, যখন প্রাইভেট তুই মাহিন্দ্রা ছাড়লি, হ্যাঁ, পিএসসি তে এনরোল করবি, তখন কি মাথার মধ্যে ছিল যে আমার ক্ষেত্রে তো এসব কর্পোরেট লাইফ আমাকে আমার পোষাচ্ছে না, হুম। তো মেবি প্রফেসর হওয়াটা মেবি আমার পক্ষে ওইটাই ক্লিয়ারিটি এসেছিল না ক্লিয়ারিটি আসেনি, জাস্ট মনে হয়েছিল না পিএইচডিটা করি, লেটস সি? হ্যাঁ, মানে আমি মানে আমার যেটা মনে হয়েছিল যে আহ, মানে আই ওয়ান্টেড টু বি ফ্রি, মানে আমি নিজের মতো কাজ করতে চাই, মানে আই উইল ডিসাইড হোয়াট আই নিড টু ডু। হুম। মানে ওকে। সেটা তো কোনো কোম্পানি জবে পসিবল না। কোম্পানি আলটিমেটলি ওয়ার্কস ফর দেয়ার প্রফিট। তো ওকে। আহ, সেই জন্য আমি আহ, এই প্রফেশনটা বেছে নিয়েছিলাম। আমার তখন তখন আমি ফিক্স করে নিয়েছিলাম যে যখন আমি কোম্পানি দেখে নিলাম, যখন আমি বুঝতে পারলাম যে কতটা মানে কি টাইপের কাজ ওখানে করতে হয়, সেটা আমার ভালো লাগেনি। তো অনেকেই করছে এবং তারা ভালোবেসে করছে, কিন্তু সবার তো সবকিছু ভালো লাগে না। কারেক্ট কারেক্ট মানে আমার হয়তো পোলাও খেতে ভালো লাগে না, আর কিছু লোক পোলাওটাই তাদের হট ফেভারিট। কারেক্ট। মানে এরকম শ্রেণীর মানুষ আছে যাদের কোম্পানি জব ভালো লাগে না, তারাই আসে এই লাইনে। তো তো আমি আমি কি বলতে পারি তাহলে, মানে এই যে জার্নিটা, হুম, মানে এই যে আইটিতে ফাইনালি আসা হলো, এটার যদি আমি দেখি যে তুই উইথ ইউর ফ্রি হ্যান্ড তুই নিজের মতন করে কাজ করতে চাস, ইজেন্ট ইট? মানে ইয়েস, ইয়েস, মানে কোনো আমি কোনো ডিকটেশন, মানে আমার মনে হয় না তোর ওটাকে তুই এনকারেজ করবি। মানে আমি আইআইটিতে বা যে কোনো ইউনিভার্সিটি প্রফেসরশিপে যে মেইন দুটো জব, সেটা হচ্ছে রিসার্চ আর টিচিং। হুম 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 তো টিচিং আই এনজয়, মানে এবং যেহেতু আমি আরো বেশি করে পড়ার সুযোগ পেয়েছি, হুম। মাস্টার্স করেছি, পিএইচডি করেছি, সো আই গট আ গুড হোল্ড অফ দ্য ফান্ডামেন্টাল সাবজেক্টস। সেগুলো পড়াতে গিয়ে আমি আরো নতুন জিনিস শিখি এবং সেটা আমি আরো এনজয় করি। তো সেটা বাহ। তো একটা গেল টিচিং। হুম আর একটা হচ্ছে কি
রিসার্চ তো আই ডিসাইড হোয়াট আই নিড টু ডু, মানে হুম। আই আমি আমার স্টুডেন্টদের শেখাই, আমি আমার স্টুডেন্টদের বলি এটা করতে হবে, বা আমি এটা লিখে ভালো দিচ্ছি। পয়েন্ট অন্তরীপ, জাস্ট একটু ডিস্টার্ব করছি আমি। ইন্ডাস্ট্রিতে যে আমাদের কাজটা দেওয়া হয়, হুম, আদৌ দে ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি যে আমার কি এক্সপার্টাইজ আছে। হুম। দে জাস্ট ওয়ান্ট হোয়াট দে ওয়ান্ট, মানে ওরা আমাকে এটাই জাস্ট বলে যে আমাকে আউটপুট দাও, তারা একটুও বদার করে না। বাট ওইখানে তো আমি ওটার থেকেও ভালো কিছু করতে পারি কোনো অন্য কোনো ফিল্ডে, বাট সেটা আমার কাছে সে ফ্রেন্ড থাকে না। বাট এইখানে হ্যাঁ, অ্যাজ পার ইউর এক্সপার্টাইজ ফুল 100% আমি ফোকাস দিয়ে আরো বেশি ভালো আউটপুট দিতে পারছি। রিয়েলি এটা খুব একটা বড় একটা পয়েন্ট আমার মনে হয়। এবং আজকাল মানে ইন্ডিয়াতেও অনেক আর&ডি সেক্টর হুম। আছে যারা হুম। পিএইচডি করা ক্যান্ডিডেটদের প্রেফার করছে, ওকে। কারণ দে আর মোর ট্রেন্ড। ওকে। তো কেউ হয়তো কোনো একটা কম্পিটিশনাল স্কিল ডেভেলপ করছে পিএইচডি তে, কেউ একটা হুম। হুম। এক্সপেরিমেন্টাল স্কিল ডেভেলপ করছে, কারেক্ট, তো কারেক্ট। তার যে নলেজ সেটটা সে নিয়ে আসছে ইন্ডাস্ট্রিতে, হুম। দ্যাট হেল্পস দেম লট। হুম। তো আহ, মানে আমি দেখেছি আমাদের আইআইটি ধানবাদেও বা আমার আইআইটি খড়গপুরেরও কিছু বন্ধু, হুম। তারা আলটিমেটলি ইন্ডাস্ট্রি জয়েন করেছে অ্যাজ আর&ডি, ওকে। ইন আর&ডি পজিশনস। হুম। 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 তো বুঝলাম। এটা মানে কিন্তু এটা নয়, মানে এটাও একটা মিসকনসেপশন, যেটা 15 বছর আগে মানুষ ভাবতো বা 10 বছর আগে ভাবতো, হুম। যে পিএইচডি করছে মানে তাকে শুধুই পড়াতে হবে। হুম। কারো যদি আর&ডি ভালো লাগে সে আর&ডি তেও যেতে পারে। তো অ্যান্ড দেয়ার স্যালারিজ, মানে অবভিয়াসলি ইউনিভার্সিটি প্রফেসরের যা স্যালারি সেটা তো খুবই হুম। রেগুলার একটা পেমেন্ট, মানে কারেক্ট, 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 কারেক্ট। একটা ডিসেন্ট লাইফ লিড করার জন্য ঠিক আছে, কিন্তু কেউ যদি মানে খুব হাই প্রোফাইল লাইফ লিড করতে চায়, হুম। তার জন্য সে তখন আর&ডি সেক্টরে যেতে পারে। ওকে। এবং পিএইচডিতে সে যদি ভালো করে, পিএইচডিতে যদি সে ভালো করে শেখে, হুম। হুম। তাহলে তার সেই স্কিল সেটটা সে সেল করতে পারে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। ওকে। ক্লিয়ার। এটা একটা বিশাল বড় ক্যারিয়ার অপরচুনিটি ওপেন হয়েছে ইন রিসেন্ট টাইমস। এই ফার্স্টে যে কোশ্চেনটা, এটার থেকে অনেকগুলো ভালো ভালো পয়েন্ট আমি যেটা দেখতে পাচ্ছি, মানে যেটা আমাকেও আমার মনে অনেক কিছু শেখালো। যেটা ডিসিশন মেকিং একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা তোর বারবার অনেকগুলো এমন কিছু পয়েন্ট আছে যেখানে তোর ডিসিশন নেওয়াটা তো টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, তার জন্য হয়তো এখানে আজকে তুই আসতে পেরেছিস। আর এমন এমন ডিসিশন মানে লাইক ওই মানে কি বলবো আর, মানে ওই ডিসিশন গুলো নেওয়া ইজ রিয়েলি টাফ। আর যেরকম আমরা একটা মিডিল হ্যাঁ, ক্লাস। মানুষকে কখনো কখনো লোভটা ছাড়তে হবে, মানে হুম। মানুষকে মানে কিছু একটা কথা আছে না, যে কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। তো কারো যদি লং টার্মে কি করব সেটা ক্লিয়ার থাকে যে আমি ওটাই করব, হুম। তাহলে কিছু শর্ট টার্ম বেনিফিট ছাড়তে হবে। হুম। হুম। এটা খুব ভালো একটা মেসেজ দিলি। মানে আমি যখন 11-12-এ আইআইটি যেই জন্য প্রিপারেশন নিচ্ছিলাম না, তখন যারা নিচ্ছিল হুম। হুম। তাদেরকে দেখে আমার অনেকবার মনে হয়েছে যে না, ওরা তো অনেক ভালো জায়গায় পাবে, আমি তো পাবো না। হুম। আহ, কিন্তু আহ, কিন্তু আমি যদি সেটা ভেবে ওদের সাথে কম্পিট করতে যেতাম, তাহলে হুম। আমি যেটা পেয়েছি সেটাও হয়তো পেতাম না। এক্স্যাক্টলি, মানে ওই অ্যাসেসমেন্ট কথাটা সে ঘুরে ফিরে আবার আসছে যে হ্যাঁ, অ্যাসেসমেন্ট। রিয়েলি এবং এটা এটা তো নিঃসন্দেহে খুব ইমপ্রেসিভ, মানে তোর জার্নিটাও। আর যেরকম কিছু লেসন্স তুই বললি, আমার মনে হয় এখনকার বাচ্চাদের এটা অনেক হেল্প করবে। ওকে। এবার অন্তরিপ আমি এই স্টুডেন্টসদের জন্যই কিছু কোশ্চেন্স করব, যেগুলো বিশেষ করে স্কুল বা কলেজে খুব ফেস করে প্রবলেমগুলো। আই থিঙ্ক তুই এখানে যেহেতু তুই স্টুডেন্টসকে এখন দেখছিস, তাদের বিহেভিয়ার কিরকম, তারা কি প্রবলেমে পড়ছে, তারা কিভাবে সলভ করতে হয়, তো তোর এক্সপিরিয়েন্সটা খুব আছে, তো সেই জায়গা থেকে আই থিঙ্ক তুই অনেক হেল্প করতে পারবি এই কোশ্চেনগুলোতে। তো আমি জাস্ট কাইন্ড অফ র্যাপিড কোশ্চেন করবো। জাস্ট মানে আই থিঙ্ক এই কোশ্চেনগুলো জানা দরকার স্টুডেন্টদের, এর জন্যই এগুলো আমি লিখে রেখেছি। ফার্স্ট যেটা, একটা খুব বাজে একটা ধারণা আছে, যে স্টুডেন্টরা এরা কি শুধু গ্রেডসেই ফোকাস করবে না স্কিলসে ফোকাস করবে, মানে প্রথম থেকে শুধুমাত্র গ্রেডস খুব ইম্পর্টেন্ট, না বেটার উইল গো ফর স্কিলস ডেভেলপমেন্ট? এইটা কিভাবে দেখছিস? খুব এখনকার দিন রিলেভেন্ট কোশ্চেন। হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, মানে এটা কেউ যদি নিজের ইন্টারেস্ট বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে, ফর এক্সাম্পল কেউ কোডিং করতে ভালোবাসে, হুম। তো সেই কোডিং এর যে অ্যাবিলিটিটা, সেই হুম। কোডিং এর অ্যাবিলিটিটাকে সে চেরিশ করতে পারে ইউজিং সাম হুম। একাডেমিক গোলস, মানে একাডেমিক কিছু। ফর এক্সাম্পল সে যদি একটা কোড লিখছে, সেই কোডটা মেবি মেশিন মেশিন ডিজাইন রিলেটেড, আর ফিল্ড মেকানিক্স রিলেটেড, কম্পিউটেশন ফ্লুইড ডাইনামিক্স রিলেটেড,
অর প্রোডাকশন রিলেটেড। হুম তো সেটা থেকে সে যদি কোনো প্রোডাক্ট জেনারেট করতে পারে বা সেটা থেকে হুম সে যদি কোনো বড় প্রজেক্টের পার্ট হিসেবে নিজেকে তুলে ধরতে পারে, মানে হুম। আজকাল তো আর এটা নয়, মানে আমাকে যে আউটপুট দেবে আমি তাকেই আমার প্রজেক্টে নেব, মানে ইট কারেক্ট। ডাজন্ট ম্যাটার, ইট মে বি আ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, ইট মে বি আ স্কুল স্টুডেন্ট, রাইট। সে পিএইচডি হোল্ডারই হতে হবে, তার সে অ্যাবিলিটি আছে, সে এমন একটা জিনিস জানে যেটা অন্যরা জানে না। কারেক্ট, এগ্রিড, হ্যাঁ। রিসেন্টলি আমার কাছে কি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট ছিল, তো হুম। সে এমন অনেক কিছু জানে যেগুলো আমি জানি না, আচ্ছা। আমি তার থেকে শিখতাম। তো এটাই তো, হুম এরকম যদি কিছু স্কিল সেট সে ডেভেলপ করে সে তার নিজস্ব ভালো লাগা থেকে, হুম 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 কেউ এখন তো বিভিন্ন যে আইআইটি বা আমি রিসেন্টলি যাদবপুরেও গেছিলাম, আমাদের সময় এতটা ছিল না, এখন দেখলাম হুম রোবোটিক্স ক্লাব, তারপরে ইনোভেশন টিঙ্কারিং ইনোভেশন ল্যাব, আমি এক্সাক্ট নামটা জানি না, হুম 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 এগুলো তৈরি হয়েছে, তারা বিভিন্ন সোলার পাওয়ার্ড কার, বিভিন্ন হুম। রোবোটিক্স মানে। ইভেন লাস্ট যে চন্দ্রযানটা হয়েছিল ওটার যে সফটওয়্যার সিমুলেশনটা, ওটার গুলো সব এখন ল্যাব যাদবপুরেও আছে। মানে অনেকটা ইনহ্যান্স করেছে ফেসিলিটি গুলো। হ্যাঁ, হ্যাঁ, এখন যাদবপুরে অনেক কিছু ডেভেলপ হয়েছে এবং হুম সেগুলো আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো, মানে আমি রিসেন্ট গত বছরে গেছিলাম একজন প্রফেসরের সঙ্গে দেখা করতে, তো দেখলাম ওখানে একটা টিঙ্কারিং ল্যাব হয়েছে, তো সেখানে স্টুডেন্টরা ওরকম বিভিন্ন গাড়ির মডেল, তাতে সোলার পাওয়ার দিয়ে কিসব কিসব করছে, আমি অতটা বুঝতেও পারলাম না, আমি ভাবলাম যে আমাদের সময় থাকলে আমি ডেফিনেটলি এই ধরনের জিনিসে পার্টিসিপেট করতাম। রাইট। মানে এটা একটা জিনিস কি যে আমি যেটা পড়ছি সেটা ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন, মানে আমরা তো মেনলি ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেম, হুম তার থেকে এখন অনেকটা সরে আসার চেষ্টা করছে আমাদের দেশ, যে হুম হুম। কুকিজ নলেজ, মানে কারেক্ট। আমরা প্র্যাকটিক্যাল বই পড়ছি, ল্যাব করছি, এতে যাবে গিয়ে কিছু ভালো ধরে এক্সপেরিমেন্ট করছি, হুম কিন্তু সেগুলো দিয়ে কিছু ইনোভেটিভ কিছু বানানো, হুম সেটা মানে মেশিন ডিজাইন তো পড়ছি, সো হোয়াট, হুম পড়ে হুম। পরীক্ষাটা পাস করছি, কিন্তু কারেক্ট। তার থেকে আজকে যে এই যে চন্দ্রযান গেল হুম বা হুম। এই যে চেনা ব্রিজ তৈরি হলো, ইয়েস। তো এইগুলো তো ইঞ্জিনিয়াররা করছে, এটা কিন্তু শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের এআই এমএল এর ইঞ্জিনিয়ার দিয়ে হবে না। হুম মানে আমাদের দেশকে যদি এগিয়ে যেতে হয়, যদি ম্যানুফ্যাকচারিং হাবে হাবে পরিণত হতে হয়, হুম। আত্মনির্ভর ভারত যদি করতে হয়, মেক ইন ইন্ডিয়া যদি সফল করতে হয়, উই নিড প্লিজ। স্কিলস, এবং সেই স্কিলগুলো নট অনলি ইন কোডিং অর ইন কম্পিউটার বেসড অ্যাপ্লিকেশনস, আমাদের না, মানে রোবোটিক্স ইঞ্জিনিয়ার লাগবে, আমাদের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার লাগবে। তো তাহলে বলছিস কি গ্রেডিং এর আমাদের দরকার নেই, মানে গ্রেডিং এর দিকে ফোকাস করার দরকার নেই, গ্রেডস এর দিকে নাকি জাস্ট আমরা? আমি সেই ব্যাপারটায় আসছি। হুম। তো এইগুলো গেল স্কিল সেট, ওকে। আর গ্রেডস অ্যান্ড স্কিলস ক্যান নট বি টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, মানে এরকম করলাম যে আমি এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে খুব ইনভলভ হয়ে গেলাম ফার্স্ট ইয়ার হুম থেকে, হুম কলেজের ফার্স্ট ইয়ার থেকে, তারপরে দেখা হুম গেল গ্রেডটা একদম খারাপ হয়ে গেল, হুম সেটা হুম। কিন্তু ডিজায়ারেবল নয়, কিন্তু ইন ওকে। কেসেস ইউ উইল বি জাস্ট বেসড অন ইউর গ্রেডস, ওকে। your skills হুম। will take a back seat. ওকে। First, people check what are your grades. In many cases, not in all cases, there হ্যাঁ। may be some exceptional cases, but in 90% cases, this is the scenario. So you should have, মানে কলেজে ঢোকার পরেই আমার আমার মনে আছে আমাদের কিছু সিনিয়র বলেছিল, সিনিয়র দাদা, যে হুম গ্রেডস দিয়ে কিছু হবে না। হ্যাঁ, হুম। না, এটা কিন্তু মানে আমি ওই সময় এগ্রি করতাম পুরোপুরি। কারণটা হচ্ছে যে যদি কেউ কর্পোরেটে যেতে চায়, তার জন্য জাস্ট তাকে প্লেসমেন্টে বসার জন্য একটা মিনিমাম গ্রেড হলেই হয়। মানে মিনিমাম তো ওটা ভালোই চায়, ভালো কোম্পানি আসলে একটু বেশি বেশি চায়, বাট তারপর তো সে গ্রেডস এর কোনো ভ্যালু থাকে না। হ্যাঁ, মানে এখানে একটা ক্যাচ আছে, হুম। যে যদি ভাবে যে না আমি যাই হয়ে যাক আমার সাথে আমি কর্পোরেট ওয়ার্ল্ডেই যাব, আমি হ্যাঁ। আর ভবিষ্যতে কোনো রাস্তা খোলা রাখবো না হায়ার স্টাডিজে যাওয়ার, হ্যাঁ। তাহলে ঠিক আছে, তাহলে তার গ্রেড ভালো করার দরকার নেই। ওকে। কিন্তু একটা গ্রেড যদি ভালো থাকে, দেন হুম ইউ হ্যাভ মাল্টিপল অপশনস। ফোর্থ ইয়ারের পরে মানে হুম ইউ ক্যান গো টু, ইউ ক্যান গো ফর এমবিএ, ইউ ক্যান go to higher studies, academics, maybe হুম masters in হুম outside India or in India, হুম বা আহ, আমি তো দেখেছি অনেক, মানে আমার বন্ধু তারা হুম। স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়েছে, কেউ ইকোনমিক্স নিয়ে পড়েছে। হুম হুম হুম। হ্যাঁ, তো আহ, এইগুলো করতে হলে কিন্তু গ্রেডসটা ভালো রাখাটা খুব জরুরি। মানে এটার কি ওয়েটেজ থাকে অবশ্যই, নাকি হেল্প করে? অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে ওয়েটেজ থাকে, ইনফ্যাক্ট
আমরা যখন এই একাডেমিক পজিশনের জন্য অ্যাপ্লাই করি তখন তো একটা বিশাল ওয়েটেজ থাকে, হুম। গ্রেডসটা কতটা, কাট অফ থাকে বিভিন্ন জায়গায়। এটা এই যে একাডেমিক্স লাইনে যখন গ্রেডসটা দেখা হয়, এটা কি মানে 11 12 থেকে দেখা হয় নাকি জাস্ট কলেজ? উম, এটা হচ্ছে 11-12 থেকে দেখা হয়। বাবা, তারা তো এটা খুবই। এটা না, ওটা খুবই মিনিমাল, মানে এরকম অ্যাটলিস্ট আমার ইনস্টিটিউটে হুম। বোধহয় 65% আর 70% এরকম কিছু একটা কাট অফ, এক্সাক্ট আমার মনে নেই। মানে রয়েছে। ওটা একটা বেসিক কাট অফ, এরকম নয় যে হুম। 11-12-এও একদম খুব টপ নচ প্রোফাইল না হলে হবে না। কারণ হুম। আমি যে বললাম যে ম্যাচুরিটি কামস অ্যাট ডিফারেন্ট লেভেলস, কেউ হয়তো হুম। 11-12-এ খুব একটা ভালো ছিল না, হুম। কিন্তু বিটেকে সে অনেক ভালো করেছে, ওকে। পিএইচডি তে সে এমন কিছু করেছে যেগুলো, তো এই ফ্লেক্সিবিলিটিটা আছে মানে। হুম। কিন্তু বিটেকে যদি খুব খারাপ থাকে, হুম। then because academic job is associated with teaching, you have to হুম। understand this, মানে যেহেতু বিটেক এর কোর্সগুলো এখানে এসে পড়াতে হবে, তো এটা হুম। হুম। একটা জেনারেল টেন্ডেন্সি যে মানুষ হুম। ধরে নেবে যে যদি রেজাল্ট খুব ভালো না থাকে হুম। তাহলে সে নিজে খুব একটা ভালো করে পড়েনি। ওকে। তো এটা আমি বললাম শুধুমাত্র একাডেমিক্স এর ক্ষেত্রে, নট এটা মানে হয়তো এতটা স্ট্রিনজেন্ট নয় অন্যান্য যে হুম। ইয়েগুলোর ক্ষেত্রে, অন্যান্য ক্যারিয়ার পাথের ক্ষেত্রে। তাহলে আমি যদি এখন এক কথায় জানতে চাই যে গ্রেডস না স্কিল, স্টুডেন্টরা কি ফোকাস করবে এক কথায় যদি জানতে চাই, তাহলে কিভাবে দেখবো? ডেভেলপ স্কিলস উইদাউট স্যাক্রিফাইসিং গ্রেডস। ওকে। তার মানে আমাকে দুই দিকে ব্যালেন্স রাখতে হবে, তাই তো? ব্যালেন্স রাখতে হবে, মানে ইউ হ্যাভ টু বি কম্পিটিটিভ, মানে এটা তো হুম। মানে মানে আমাদের দেশে এত জনসংখ্যা, তো আমি যদি হ্যাঁ। কম্পিটিশনে না দাঁড়াতে পারি, ইউ হ্যাভ টু মানে প্রথমে স্ক্রিনিং এই যদি আমি বাদ পড়ে যাই হুম। 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 গ্রেড কম থাকার জন্য, তাহলে স্কিলটা আমি দেখাবার টাইম পাবো না, দেখাবার সুযোগ পাবো না অনেক হুম। ক্ষেত্রে। এই কথাটা আমি কনভিন্স হলাম, মানে এটা খুব ভালো একটা কনক্লুশন দিলি এই কোশ্চেনটার জন্য। কারেক্ট, আমি যদি প্রথমে ফিল্টারই করতে না পারলাম নিজেকে, তাহলে আমার যত স্কিলস থাকুক কোনো ভ্যালু হবে না সেখানে। নেক্সট হুম, যেটা, যেহেতু তোরও লাইফে এরকম অনেকগুলো সেটব্যাকস আছে, সেটব্যাকস ইন দ্য সেন্স, সেটব্যাক বলবো না বাট মানে কাইন্ড অফ মেন্টাল প্রেশার, অনেক কিছু ছিল তোর লাইফে, এরকম অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল। হুম, তো এটা সেই রিলেটেড কোশ্চেনটা, হাউ শুড স্টুডেন্টস হ্যান্ডেল ফেলিয়ার ওর সেটব্যাকস? মানে আমরা বড় বড় ইনস্টিটিউটে দেখেছি অনেকে অনেক বাজে বাজে ঘটনাও ঘটেছে বিকজ অফ সো মেনি রিজনস। তো এটাকে হ্যান্ডেল কি করে করবো? মানে ইন্টার্নশিপ হচ্ছে না, জব হচ্ছে না, বা এই হচ্ছে ওই হচ্ছে, লাইফে অনেক রকমের স্ট্রেস। হাউ হুম, টু হ্যান্ডেল ফেলিয়ার্স অ্যান্ড সেটব্যাকস? বলছি এটাতে মানে যেটা আহ, একটা এক্সাম্পল দিচ্ছি, হুম। যে উম, মানে আমরা হয়তো খুব ক্যারিয়ার ফোকাসড, হুম। হুম। আমরা একটা ইঞ্জিনিয়ারিং কলেজে আসছি বা একটা মেডিকেল কলেজ বা একটা ভালো কলেজে যাচ্ছি খুব হুম। হুম। ভালো ইয়ে করার জন্য, খুব ভালো প্রোফাইল বানানোর জন্য, একটা সমাজে একটা সম্মানিত একটা পদে থাকার জন্য। হুম। যেহেতু আমাদের এক্সপেকটেশনটা খুব বেশি আমাদের নিজেদের কাছ থেকে, এবং আমাদের একটা হুম। ফ্যামিলি প্রেশার বা একটা সারাউন্ডিং প্রেশার আছে, হুম। সেই জন্য সেইটা কিন্তু খুব কাজ করছে আমাদের ডিপ্রেশন বা এই ধরনের যে সুইসাইডাল অ্যাটেম্পটস এগুলোর পিছনে। হুম। যদি আমরা দেখি সমাজে সেই শ্রেণীর মানুষগুলোকে যারা দিন এনে দিন খায়, হুম। তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিপ্রেশন জিনিসটা কতটা আছে সেটা আমাদের একটু দেখতে হবে। তাদের ডিপ্রেশনটা অন্য লেভেলে, হুম। তাদের ডিপ্রেশনটা মানে আমি খুব সমাজের সেই মানুষগুলোর কথা বলবো না যারা খেতে পায় না, মানে আমি বলছি যে 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 মানুষটা হয়তো কোনো রকমে কিছু একটা উপার্জন করছে, হুম। সে কিন্তু অতটাতে আর এক্সপেকটেশনই নেই যে আমি কোটিপতি হব। হুম। সেই জন্য তার আহ, খারাপ লাগাটা কম। না, তার মানে কি আমরা এক্সপেকটেশন রাখবোই না একদমই? না, এক্সপেকটেশন অবশ্যই রাখবো, হুম। এবং তাতে সেটব্যাকসও আসবে। হুম। হুম। তো পরীক্ষা দিলে তাতে আমি যদি দুটো কোশ্চেন পারলাম না, তাতে আমার হুম। নাম্বার কমে গেল, সেটাতে আমি তো অবশ্যই আমি নিজেও ভেঙে পড়তাম। হুম। হুম। তো তখন নিজেকে সামলাতে। তখন নিজেকে অবশ্যই, আমি খুব খেতে ভালোবাসতাম, তো আমি যেটা করতাম, আমার হুম। কোনো পরীক্ষা খারাপ হলে আমি ওই যাদবপুরে সুরুচি ক্যান্টিন ছিল ওখানে গিয়ে যতগুলো আইটেম পারতাম খেয়ে নিতাম। হ্যাঁ, আরে বাস, দারুণ। আর এসে আমি সেদিনকে বা আর সেদিনকে কিছু কাজ করতাম না, হুম। আমি একটা ইংলিশ সিনেমা দেখতাম,
কারণ ওই সিনিয়ররা বলেছিল যে ইংলিশ সিনেমা দেখতে হবে যাতে করে একটু ইয়েটা মানে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে। আমি তো বেঙ্গলি মিডিয়াম থেকে ছিলাম, ওকে। তো আমি এরকম ভাবে নিজেকে স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করতাম। আচ্ছা, মানে আমাদের নিজেকে ডাইভার্ট করতে হবে সামহাউ, মানে তুই Somehow যেরকম নিজেকে সাইন্টিফিক্যালি তুই এগুলো দেখা গেলে ডাইভার্ট করছিস তুই। ডাইভার্ট করতে হবে মানে, এবং এটা আরেকটা হচ্ছে যে মানে মিশতে হবে, মানে আমার যদি একটা সাপোর্ট সিস্টেম থাকে, আমার যদি হুম। একটা বন্ধু সার্কেল থাকে, মানে আমি যদি তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করতে পারি, হুম। তাদের সঙ্গে একটু ঘুরতে যেতে পারি, একটা সিনেমা দেখতে পারি, বাহ। তাদের সঙ্গে আমরা তো মাঝে মাঝে ওই যাদবপুরে ক্রিকেট খেলতাম না, ওই সামনের মাঠটায় আমরা খেলতাম, হ্যাঁ, এদিকে ক্রিকেট ক্রিকেট ফুটবল, হ্যাঁ। ছেলেরা আসতো, এদিকে কেমিক্যালের ছেলেরা আসতো, তো একটা বেশ ঠিক, ঠিক, ঠিক। খেলতাম আমরা, হ্যাঁ। কারো কারো তাস খেলা ভালো লাগতো, কেউ কেউ তাস খেলতো, হ্যাঁ। তো মানে ইউ হ্যাভ টু বি, মানে এটা মনে করলে হবে না যে আমার যে একাডেমিক্স বা আমার যে প্রফেশনাল লাইফ হুম। সেটাই জীবনের সব, সেটা হুম। নয়। তোমার একটা পার্সোনাল লাইফ আছে এবং একটা সোশ্যাল লাইফ আছে, মানে হুম। আহ, তোমাকে সবার কথা ভাবতে হবে, মানে তুমি শুধু নিজের কথা ভাবছো এখানে, ইউ আর, হুম। মানে তুমি ভাবছো যে আমার একটু এই রেজাল্টটা খারাপ হলে বা আমার এই চাকরিটা না হলে আমার জীবনে খুব ক্ষতি হয়ে গেল। এগুলো হুম। খুব ছোট ছোট জিনিস জীবনে, হুম। এরকম সুযোগ আবার আসবে, বাহ, এরকম বাহ। পরীক্ষা আরো হবে, এরকম হাজারটা পরীক্ষা হবে জীবনে। ঠিক, ঠিক, রাইট। এইগুলোতে মানে এখন আমার খারাপ লাগে যে আমার মনে হয় যে থার্মোডাইনামিক্স এর একটা ক্লাস টেস্টে একটা অঙ্ক আমি পারিনি, হ্যাঁ, পরে দেখেছিলাম অভিরূপ বলে আমার একটা বন্ধু ছিল আমাদের বলছি বিশেষ, তো আমি। হ্যাঁ, হুম। যে বোধহয় এখন ম্যানেজমেন্ট লাইনে আছে। ওর বাড়ি আমাদের ওইদিকে ছিল, জানি। হ্যাঁ, হ্যাঁ, তো ও করে দিয়েছিল অঙ্কটা, হুম। হ্যাঁ। তা ও খুব মানে আমার এইরকম বন্ধুদের খুব ভালো লাগতো যারা স্ট্রেস ফ্রি থাকতো, হ্যাঁ, তারা তো আহ, সায়নের কথা ভাব। হ্যাঁ, সায়ন কোরিয়া। হ্যাঁ, কত চাপলেস থাকতো, হ্যাঁ। তো তারা কিন্তু অনেক ফ্রিলি কাজ করতে পারে। ইভেন আমি এবং দেখেছি কিছু মানুষ নিজে ফেল হলে সে নিজের খিল্লি নিজেই করে, নিজেই নিজের খিল্লি ওড়ায়। তুমি যদি নিজের খিল্লি নিজে ওড়াতে পারো, তার থেকে মানে তুমি যদি নিজের উপর নিজে হাসতে পারো, তাহলে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ওই যে একটা খারাপ ডিপ্রেসিং স্টেট অফ মাইন্ড সেটা কাটিয়ে উঠতে পারো। ঠিক। এবং তুমি আরো 5টা বন্ধুর সাথে তুমি পরীক্ষা হল থেকে বেরিয়ে তুমি ভাবছো যে আমার খারাপ হয়েছে, হ্যাঁ, আরো 10টা ছেলের সাথে মিশে দেখো অনেকেরই খারাপ হয়েছে। কেউ কেউ আবার বদমাইশি করে বলছে না আমি ঠিক করেছি। আমি এখানে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ডিসকাশনটা খুব ভালো হচ্ছে, ডিসকাশনটা মানে একদম খুবই, মানে যারা শুনছে না মানে খুবই ভালো হচ্ছে, মানে খুবই ভালো ভালো পয়েন্ট গুলো হাইলাইট হচ্ছে। আমি একটা খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা পয়েন্ট এখানে হাইলাইট করছি। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি যেবারে 2010 সালে ম্যাথামেটিক্স মানে অঙ্ক পরীক্ষা দিই, তো হ্যাঁ। তখন কোশ্চেনটা একটু টাফ হয়েছিল, মানে আমি জানি না পরবর্তীকালে আরো টাফ হয়েছে কিনা, কিন্তু হুম। আগের কয়েক বছরের তুলনায় সেই বছরে একটু কোশ্চেনটা টাফ হয়েছিল। হুম। তো আমি তো বেশ স্ট্রাগল করে করেছি, বেশ চেষ্টা করেছি, আমার মনে হচ্ছিল লাস্টের অঙ্কটা বোধহয় আমি ভুল করেছি। আচ্ছা। তো মানে আর ওখানে একটা পিয়ার মানে একটা প্রেশার ছিল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে না, মাধ্যমিকে অঙ্কে 100 পেয়েছি, উচ্চ মাধ্যমিকেও অঙ্কে 100 পেতে হবে, তবেই আমি ভালো ছেলে হব, হ্যাঁ। তো আহ, এবং অঙ্কটা নিয়ে আমিও খুব মানে সেন্টিমেন্টাল ছিলাম। আচ্ছা। অঙ্কে কিন্তু কিছুতে 99 হওয়া যাবে না, ওকে। 100 হতেই হবে। ওকে। ফিজিক্স কেমিস্ট্রিতে তাও ঠিক আছে। আর দিয়ে তো পরীক্ষা হল থেকে বেরিয়ে এলাম, তো আমার তো মুখ পুরো শুকনো, খারাপ পরীক্ষা হয়েছে একটা, মানে আমার কাছে 100 থেকে 99 হওয়াটাই ফেল করে দেওয়া, ও মাই গুডনেস। ঠিক আছে, মানে আমি সব হারিয়ে ফেলেছি জীবনে। স্ট্যান্ডার্ড। এইগুলো ভাবলে কত মজা লাগে এখন, মানে আমি যে এরকম করেছি, যে মানে আমি কত ছোট ছিল, মানে আরো 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 ঘটনা বলছি আমি এই এই রিলেটেড। তো বেরিয়ে এলাম, তাও আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম যে আর কি বেশ কুল, মানে তার সে যা যা করেছে করেছে, একবার ওটা নিয়ে ডিসকাস করবো। তো সে বললো যে সে তো সবই করেছে, তাহলে এই অঙ্কটা তো আমি অনেক কষ্ট করে করলাম, এটা লাস্টে অ্যান্সারটা ঠিক হলো কিনা মনেও নেই, হ্যাঁ। তো ঠিক আছে, এরকম এরকম ইনসিডেন্ট, মানে আমি ইনসিডেন্ট গুলো বলছি, 3টে ইনসিডেন্ট বলছি। মাধ্যমিক পরীক্ষায় আহ, আমি পেলাম 92%, 92.25%, কিন্তু আমি আর কি মানে মাধ্যমিকের পর আমি মানে বাঁকুড়ায় চলে যাই, বাঁকুড়া থেকে আমার 11-12। তো ওখানে যখন আমি গেলাম তখন দেখলাম যে ওখানে আমার সবাই আমার থেকে বেশি নাম্বার পেয়েছে, এবং আমার একটা এক্সপেকটেশন ছিল যে আমি খুব ভালো, আমি খুব ট্যালেন্টেড, এটা আমি নিজে ধরে নিয়েছিলাম সেটা, কারণ
স্কুলের স্যাররা বলতো যে হ্যাঁ তোর একটা চান্স আছে এবারে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। মফস্বল শহরের ছেলেরা মাধ্যমিকে স্ট্যান্ড করাটাকে মানে একটা বিশাল প্রেস্টিজ বলে ধরে নিই, হ্যাঁ। তো আহ, তো 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 কিছুই হলো না। 99% পেয়েছে লোকে, আমি পেয়েছি 92%। ওকে। তো যে ফেল করেছে সে যত না না দুঃখ পেয়েছে, আমি কিন্তু 92% পেয়ে তার থেকে বেশি দুঃখ, আমি কিন্তু এক সপ্তাহ ধরে শুয়ে আছি, কান্না কাটি যা তা চলছে বাড়িতে, হ্যাঁ। তো মানে হেরে, মানে তুই জিতেও হেরে গেছিস। মানে বাকি দুনিয়ার কাছে হয়তো আমি জিতে গেছি, কিন্তু আমার কাছে আমি হেরে গেছি। সেটাই। ঠিক আছে, এরকম হলো। হ্যাঁ। এবারে যখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হলো, তখন জয়েন্ট এন্ট্রান্সে তো অত মনে থাকে না যে আমি কোনটা কোনটা ঠিক করেছি। আমার হুম, বেরিয়ে মনে হলো যে না, আমি তো অনেকগুলো ভুল করে ফেলেছি অঙ্কে, তো হুম। আমার আর কিছু হবে না। তো বেরিয়ে দেখছি দু চারজন বলছে যে এগুলো পারিস নি, আমরা তো অঙ্কে 80% ঠিক করে দিচ্ছি। আমি বললাম, যা। মানে অনেক সময় আমরা প্রেসারে, মানে অন্য লোকে কে কি বলছে সেটার প্রেসারে আমরা অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি, নিজেকে হারিয়ে দিই, অপেক্ষা দারুণ, করি দারুণ। না যে ইন দ্য লং রান কি হবে। ইন দ্য লং রান ছাড়া এগুলোর আমি এবার শর্ট শর্ট টার্ম ইয়েতে আসি। হুম, উচ্চ মাধ্যমিকে যে ছেলেটা আমার বন্ধুটা বলছিল যে খুব ভালো করেছে অঙ্কে, যারা আমি মানে একদম হুম, মুখস্থ করে বেরিয়েছিল, আমি অঙ্কে 100 পেয়েছিলাম, হুম। সেই বন্ধুটা পেয়েছিল 65। ওরে বাস, হ্যাঁ। এবার জয়েন্ট এন্ট্রান্সে আসি, হুম, যে বন্ধুগুলি বলেছিল যে তাদের খুব ভালো 80% তারা পেয়েছে, হুম, তাদের র্যাঙ্ক হলো 5,000, 10,000, কারো হুম, কোনো র্যাঙ্ক এলো না। আমার হুম, তো একটা কিন্তু ভদ্রস্থ র্যাঙ্ক 390 এসেছিল, যাতে করে আমি যাদবপুরে পড়তে পেরেছিলাম এখানে। হুম, হুম, তো এবারে আমি যদি তখনই ওই ফ্রাস্ট্রেশনে গিয়ে খারাপ কিছু একটা করে ফেলতাম, যে হুম, আমার তো হলোই না, আমার তো কি প্রেস্টিজের ব্যাপার, জয়েন্ট এন্ট্রান্স আমি 2 বছর ধরে করেছি, হ্যাঁ। হুম, আর এইগুলো কি হয় যারা ছোট থেকে, আর এই যে এইগুলো হচ্ছে সুইসাইড এক্সেট্রা, এগুলো কোথায় হচ্ছে, একটু টপ টিয়ার ইনস্টিটিউটে বেশি হচ্ছে, হুম। আমার অবজারভেশন। কারণ কারেক্ট, কারেক্ট। টপ টিয়ার ইনস্টিটিউটে যারা আসে তারা জীবনে কখনো হারেনি, হুম। তারা জীবনে রিজেকশন জানেই না। কিভাবে একটা সাবজেক্টটা ফেল করলে কেমন লাগে হুম, আমি জানি না, কারণ আমি কোনোদিন ফেল করিনি। হুম, সেইটা যদি একটু মানে ফেলিওরের যে দুঃখ, সেটাই হুম, কিভাবে হ্যান্ডেল করতে হয়, হুম। এটা ঠিক আছে, তুমি খুব ভালো স্টুডেন্ট, তুমি কখনো ফেল করোনি, সেই জন্য, কিন্তু এটা তোমাকে বুঝতে হবে যে ওই ছোটখাটো ফেলিওর গুলো জীবনের সব নয়, জীবনটা অনেক বড়। বাহ। হুম, এই ব্যাপারটা যে যদি মানে এটা একটা পয়েন্ট, এইভাবে যদি একটু মানুষ ভাবতে শেখে। হুম, আর 2 নাম্বার হচ্ছে যে একটু ডিস্ট্রাকশন, হুম, যে আমি যা হবে দেখা যাবে, পরে আমি আর তো চাপ নেবো না, আমি এখন একটু বন্ধুদের সাথে ঘুরবো, একটু খেলবো, হুম। একটু বাড়ি যাব, যারা হোস্টেলে থাকে তারা বাড়ি গেল। ডিস্ট্র্যাক্ট করতে হবে। আর যদি জীবনে খুব একটা ভালো, মানে আমি যেমন আমার সব প্রবলেম গুলো আমার মাকে বলতাম, কেউ হুম। হয়তো কারো দিদিকে বলে, কেউ হয়তো দাদাকে বলে, কেউ বাবাকে বলে। গুড পয়েন্ট। এইরকম যদি একটা সাপোর্ট কেউ থাকে, ক্লোজ সাপোর্ট সিস্টেম, হুম। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ মানুষ একসময় হাঁপিয়ে ওঠে, মানুষকে একটা কাউকে একটা বলতে হয়, কারেক্ট, ঠিক কারেক্ট। আছে, যে আমার এই দুঃখ, তুমি তাকে জড়িয়ে ধরে কাঁদো, হুম, ঠিক আছে। আহ, তো মানে তাকে বলো আমার এই কষ্ট হচ্ছে, হুম। ঠিক আছে। কারেক্ট, ঠিকই, মানে এই। এইরকম একটা সিস্টেম, মানে আমি বাবা মাদেরও বলবো যে ছেলে মেয়েদের একটু মানে সাপোর্ট করতে, মানে তাদের ফেলিওর গুলোকে অ্যাবজর্ব করতে সাহায্য করতে, মানে। হুম, এবং এই ধরনের ইনস্টিটিউটে যেটা প্রবলেম একটা হচ্ছে, হুম, হুম। যে রাইট। হোস্টেলে থাকছে ছেলেরা, হুম, একটা ছেলে উচ্চ মাধ্যমিকের পরে হোস্টেলে থাকছে, তখন কিন্তু খুব ম্যাচিওর সে নয়, হুম। জাস্ট সে বাবা মার কাছ থেকে ছিল সেটাই। একটা হোস্টেলে, একটা সিকিউরেটেড লাইফ, একটা একটা ঘরে সে একা, বা হুম। খুব মানে এটা এটা মানে অন্যরকম একটা লাইফ। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। তো সেখানে একটা সাপোর্ট সিস্টেম, বন্ধুরা সাপোর্ট সিস্টেম হতে পারে। হুম। আর অপরচুনিটি লাইফে অনেক আসবে, অনেক অপরচুনিটি আসবে, মানে এটা। অপরচুনিটি অনেক আসবে, একটা পরীক্ষায় ফেল করলে কিচ্ছু যায় আসে না। হুম। মানে এটা আমি, আমার মানে খুব একটা ভালো একটা অ্যানালজি আছে, মানে শেয়ার মার্কেট যেরকম না, অনেকে ভাবে কি এইটাই লাস্ট অপরচুনিটি, আমার সব টাকা লাগিয়ে দেবো, না লাগাতে পারলে আমি সারা জীবন পাবোই না। বাট শেয়ার মার্কেটও যেরকম অপরচুনিটি আসতেই থাকবে, মানে দেবে, দিতেই থাকবে, দ্যাট ইজ দ্য নেচার। সেরকমই আমার মনে হয় লাইফে অপরচুনিটি দিতেই থাকবে। মানে আজকে আমি ইন্টার্নশিপে হয়তো একটা কিছু করতে পারলাম না, প্লেসমেন্ট পেলাম না, বা কোনো একটা কিছু ক্র্যাক করতে পারলাম না, আমার মনে হয় এটা, এই অপরচুনিটি আসতেই থাকবে সারা জীবন, আসতেই থাকবে।
ওকে, এটা মানে খুব ভালো একটা ডিসকাশন হলো, এটা দরকার ছিল আমার মনে হয়। কেন অনেক ডিপ্রেশন ভাই, অনেক ডিপ্রেশন, এত ডিপ্রেশন না। ডিপ্রেশন আমারও হয়, হয়তো তোরও হয়, আহ, সবারই লাইফে ডিপ্রেশন আসে, কিন্তু সেটার থেকে বেরিয়ে আসতে হবে। মানে মানে ওই যে কারণটার জন্য ডিপ্রেশন হচ্ছে, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ ইউর লাইফ। হুম। ওকে, আচ্ছা আমরা তাহলে এবার সেকেন্ড নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে এটা একটুখানি গাইডেন্স, মানে কি না, আমাদের কলেজে যদি আমি দেখি ছাত্রদেরকে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত কি করে তারা প্রথম থেকে টাইমের প্রপার ইউটিলাইজ করবে। মানে এটা পুরো কিন্তু মানে তুই তোর নিজের অভিজ্ঞতা প্লাস মানে তোর নিজে অ্যাজ এ স্টুডেন্ট লাইফের অভিজ্ঞতা প্লাস যেখানে তোর মনে হতো এইটা করলে আমি ভালো হতো বা এটা করলে আমি ভালো হতো, ওটা করলে ভালো হতো, বা আমি এখন অ্যাজ এ প্রফেসর তুই যখন দেখছি স্টুডেন্টটা এই সময়টা এটা করলে ভালো হবে, এই সব কিছু মাথায় রেখে খুবই ইন ব্রিফ একটা কিছু আমাকে জাস্ট বল, লাইক এ র্যাপিড কোশ্চেন। প্রথমে ফার্স্ট ইয়ারে ঢোকার পরে আমি বলবো যে একটু সময় দিতে, মানে একটু সিস্টেমটাকে অ্যাবজর্ব করতে, সিস্টেমটার সাথে নিজেকে হুম। মেশাতে, একটু বেশি এফোর্ট দিতে পড়াশোনার প্রতি। হুম। এটা কিন্তু, এই এফোর্টটা প্রথমে একটু দিলে হুম। যে স্ট্রেংথটা তৈরি হবে সেটা কিন্তু পরবর্তীকালে অনেক হেল্প করবে। হুম। প্রথম দিকেই থেকেই যদি আমি উম, নিজের কোর সাবজেক্টগুলোকে খুব নেগলেক্ট করে একদম হুম। আহ, যে মানে এখনকার যে বাজওয়ার্ড গুলো আছে সেই হুম। বাজওয়ার্ডের পিছনে ছুটি, হুম। তাহলে কিন্তু সাকসেস আসবে না। একটু ওকে। নিজের কোর সাবজেক্টগুলোর প্রতি ধ্যান দিতে হবে। হুম। তারপরে আস্তে আস্তে বুঝতে হবে হুম। যে কোন ভাবে আমি, মানে এখন যে কাটিং এজ রিসার্চ বা কাটিং এজ টেকনোলজি সেইগুলোর সাথে নিজেকে অ্যালাইন করতে পারি। ওকে, সেটা কি করে করবে মানে এই টাইমটাকে? এটার মানে আজকাল তো মানে ইন্টারনেটে সব অ্যাভেলেবেল, মানে প্রচুর অপশনস, ইন্টার্নশিপ বল বা বিভিন্ন গাইডেন্স বা টিউটোরিয়াল ভিডিওস এগুলো অ্যাভেলেবেল। হুম। আর হচ্ছে যে মানে অবভিয়াসলি তোমার মানে কলেজে নিশ্চয়ই কিছু মানে কিছু কেন নিশ্চয়ই আহ, এরকম প্রফেসর আছেন যারা যারা হেল্প করবেন। তো ওকে। তাদের কাছে যাও, তাদের কাছ থেকে ডিসকাস করার চেষ্টা করো, তাদের কাছ থেকে হুম। বোঝো। হুম। ইনফ্যাক্ট আমিও কিন্তু ফ্যাকাল্টি হওয়ার পরেও, মানে আমি যখন সিস্টেমটা কিছুই বুঝতে পারতাম না, আমি কিন্তু হুম। 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 ডিপার্টমেন্টের প্রত্যেকটা সিনিয়র ফ্যাকাল্টির কাছে গিয়ে দেখা করেছিলাম এবং হুম। মানে কথা বলেছিলাম, এবং বিভিন্ন ক্ষেত্রে আমি তাদের কিন্তু কনসাল্ট করি। ওকে। মানে অনেক ক্ষেত্রে তুমি তাদের মতবাদটা নাও না নাও, তাদের কাছ থেকে শোনো, মানে শোনার একটা হ্যাবিট তৈরি করো, যে আহ, কি করলে হুম। ভালো হয়, কি কি অপশন আছে, তাদের ওপিনিয়ন গুলো নাও। হুম। তুমি 10টা ওপিনিয়ন পাও, হুম। তারপরে তুমি নিজে ডিসাইড করো, তারপরে তুমি একটু নিজে রিসার্চ করো, ভাবো যে কোন লাইনে গেলে আমার সুবিধা হবে, সেইভাবে তুমি স্কিলটাকে তোমার ডেভেলপ করো। মানে বলছি যে প্রথমে ঢুকে একটা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিতে, হুম। এক্সপ্লোর করতে, নিজের যে কেরিয়ারটা ঢুকেছি আমি সেটা আমি আমার কি কি পসিবিলিটিস আছে, আর তার জন্য এখন আমার কি করা উচিত। হুম। তাছাড়া আমি যদি দেখি এই টাইমটা যে ফার্স্ট ইয়ার থেকে শুরু হচ্ছে কোনো পার্টিকুলার এক্সামের জন্য বা কোনো প্রপার যে স্কিল ডেভেলপ, ইন্টার্নশিপ তো তুই বললি, ঠিক আছে, ইন্টার্নশিপটা খুব ভালো একটা উপায়। প্রথম হুম। থেকে যদি এখন অনেকে সেকেন্ডারি ইন্টার্নশিপে যায় বা কেউ যদি ক্যাটে ইন্টারেস্টেড হয় হ্যাঁ, এমবিএ। ক্যাটে ইন্টারেস্টেড থাকলে তখন তাকে সেকেন্ড ইয়ার থেকে ক্যাটের যে ধরনের কোয়েশ্চেন আছে সেগুলোর জন্য যে পড়াশোনাগুলো করতে হবে সেগুলো করতে হবে, বা কেউ যদি কোনো কোচিং ইনস্টিটিউটের সাথে অ্যাসোসিয়েটেড হতে চায় তাহলে সেটা করতে পারে। না, আমি যদি তোর পয়েন্টগুলোকে যদি গুছিয়ে বলি তাহলে মানে জাস্ট ব্রিফ করি। ফার্স্টে তো হাইলাইট করলি যে ফার্স্টে সিস্টেমে অ্যাবজর্ব করো। হুম। হ্যাঁ, ফার্স্ট ইয়ার ঢোকার পর যেটা করবে বেসিক্যালি যে সিস্টেমকে অ্যাবজর্ব করো, সবার সাথে কথা বলো, সিনিয়রদের সাথে কথা বলো, গাইডদের সাথে প্রফেসরদের সাথে কথা বলো, তাদের হুম। মতামত নাও, পিরিয়ডটাকে এক্সপ্লোর করো। সেকেন্ড তুই বললি যে কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো ইন্টার্নশিপ হয়ে গেল, ইন্টার্নশিপ অপরচুনিটিস আছে সেগুলোকে এক্সপ্লোর করা। 3 নম্বর হচ্ছে কি এক্সামের জন্য প্রিপারেশন করা। এই যে 4 বছর টাইমটা এইগুলো ছাড়া আর কি মনে হয়, মানে অ্যাজ এ প্রফেসর যখন তুই নিজেকে দেখিস তখন তোর কি বলবি স্টুডেন্টদেরকে যে আর কোন জায়গাটা ওদের কি মানে স্কিল ডেভেলপ করা বা কিভাবে ইউটিলাইজ করবে, যদি তুই আর কলেজের স্টুডেন্টদের এখন কিছু বলতে চাস ওই পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, মানে মানে কোর সাবজেক্টগুলোর প্রতি যদি ইন্টারেস্ট থাকে, মানে হুম। এবার যদি কেউ অবভিয়াসলি কোরের প্রতি ইন্টারেস্টেড না হয় তাহলে
সে তার মানে তাকে তো ইউনিভার্সিটি প্রফেসর খুব একটা হেল্প করতে পারবে না, তখন তাকে ক্যাটের জন্য প্রিপারেশন নিতে হবে বা অন্য যেগুলো মানে অ্যাভিনিউজ আছে সেগুলো দেখতে হবে। হুম এবং সেখানে আর একটা জিনিসও আছে, অনেক আমি এখানে দেখি যে অনেক বিটেক স্টুডেন্ট হুম হুম মানে হুম। ইন্টার ডিপার্টমেন্ট প্রজেক্ট করে। মানে কেউ Wow. হয়তো মাইনিং এর হুম। সে হয়তো মেকানিক্যালের প্রজেক্ট করছে, মানে সে মাইনিং এর মেকানিক্যাল রিলেটেড যে পার্টটা আছে সেইটাতে কিছু একটা ইন্টারেস্টেড। বাহ। বা কেউ হয়তো মেকানিক্যাল, সে হয়তো কম্পিউটার সায়েন্স বা আইটিতে প্রজেক্ট করছে। শুধু প্রজেক্ট নয়, এখন তো আইআইটিতে মাইনার ডিগ্রির হ্যাঁ আমি একটা এটা আহ, correct, চালু হয়েছে। চালু আহ, দুটো ডিগ্রি পাই তারা। দুটো ডিগ্রি পাচ্ছে, মানে মেজর ধরো তো কম্পিউটার মেকানিক্যাল, সে হয়তো মনে করছে যে আমাকে না, আমি কম্পিউটার সায়েন্সের স্কিল যথেষ্ট ডেভেলপ করতে চাই, তখন সে একটা কম্পিউটার সায়েন্সে মাইনার করতে পারে। হুম এবং এখানে এগুলো সবই বেসড অন ইউর পারফরমেন্স হয়। মানে সবাই তো চাইবে কম্পিউটার সায়েন্সে মাইনার করতে, হুম অনেকেই চাইবে মেকানিক্যাল, কিন্তু তখন হয়তো একটা কাট অফ থাকবে, হুম। টপ 10% স্টুডেন্ট চান্স পাবে। কারেক্ট। মানে এগুলো অর্গানাইজ করাটাও তো অতটা ইজি নয়, মানে একটা রেগুলার বিটেক কোর্স আছে তার সঙ্গে আবার একটা মাইনার ইয়ে করা, সেটাও হুম মানে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেও সেটা ম্যানেজ করা ডিফিকাল্ট হয়। হুম 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 হুম। উম, তো এই যে মানে কি কি অপশন অ্যাভেলেবেল আছে, মানে তোমার জয়েন করার পরে, মানে বিটেকে ঢোকার পরে বা যাই হোক যে কোনো লাইনে ঢোকার পরে যে হুম সিনিয়ররা আছে আগের বছরের, তারা কোথায় কোথায় চাকরি পাচ্ছে বা তাদের ক্যারিয়ার গ্রোথটা কোন দিকে হচ্ছে, হুম সেইগুলো যদি একটু ভাবনা চিন্তা করে, দেখা তাদের সাথে কথা বলে, তারা কি ধরনের হুম প্রিপারেশন নিয়েছিল সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করে, তারপরে নিজের লক্ষ্যটা স্থির করার চেষ্টা করে। হুম। ওকে। আর হুম অ্যাট দ্য সেম টাইম মানে যে এক্সিস্টিং প্রজেক্টগুলো তার নিজের ইনস্টিটিউটে চলছে সেখানে সে কন্ট্রিবিউট করতে পারে। বাহ কারণ এটা। মানে আমরা তো সবসময় চাই যে বিটেক এর স্টুডেন্টরা আসুক আমাদের কাছে, হুম বিভিন্ন যে প্রবলেমগুলো পিএইচডি স্টুডেন্টদের দিয়ে হচ্ছে না ইন দ্য সেন্স কি, আমার কাছে হয়তো একটাই স্টুডেন্ট আছে বা দুটো স্টুডেন্ট আছে, কিন্তু আমার হুম কাছে আরো প্রবলেম স্টেটমেন্ট আছে যেগুলোতে আমরা কাজ করতে পারি। হুম 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 যেগুলো কিছু ওয়ার্কিং মডেল বানাতে হবে, যেগুলো জন্য আরো মানে আমার টেকনিক্যাল স্টাফ লাগবে, মানে আরো ম্যান পাওয়ারটা কথাটা ঠিক শোনায় না, মানে হুম আরো হুম। আমার টেকনিক্যাল সাপোর্ট লাগবে, সাপোর্ট লাগবে, রাইট। স্টুডেন্ট লাগবে। মানে একটা স্টুডেন্টের থেকে তো ভালো কেউ সেটা সাপোর্ট করতে পারবে না, বিকজ হি ইজ ইন আ লার্নিং ফেজ। সে সেটা করতে গিয়ে অনেক কিছু নতুন শিখবে। তুমি যখনই একটা নতুন কিছু টেকনিক্যাল জিনিস করতে যাবে, হুম তখনই তোমার বিভিন্ন জিনিস শিখতে হবে। মানে হুম একটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট। সাপোজ আমি, ফর এক্সাম্পল, আমি সি শিখলাম, পাইথন শিখলাম, ফোরট্রান শিখলাম, হুম। শিখে কারেক্ট। যাচ্ছি, আমি পরপর শিখে যাচ্ছি, আমি হুম কিন্তু শিখছি আর ভুলে যাচ্ছি। হুম। আমাকে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। কারেক্ট। প্লিজ ইনভলভ ইন এ প্রজেক্ট। সেই হুম প্রজেক্টের জন্য তোমাকে হয়তো সি এর কিছুটা পার্ট লাগছে। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম রিগার্ডিং কোডিং। হুম বা আমি যেমন মেকানিক্যাল স্টুডেন্ট, হয়তো তোমার ফ্লুইড মেকানিক্সে ইন্টারেস্ট, তুমি ফ্লুইড মেকানিক্সে কিছু একটা এক্সপেরিমেন্টাল সেটা বানিয়েছো, সেটাতে কিছু কাজ হুম করছো, তোমার হয়তো সেখানে দেখা যাচ্ছে কিছু কেমিস্ট্রি পোর্শন লাগছে, তখন হুম। তোমায় কিছুটা কেমিস্ট্রি পড়তে হবে। হুম। তো টাইম টাইম ইউজ করতে হলে অনেক মানে তোর ইউজ করতে পারলে অনেক কিছু অপরচুনিটি আছে। হ্যাঁ, এবং আইআইটির মতো জায়গায় তো মানে এক একজন প্রফেসর এক একটা বিষয় নিয়ে রিসার্চ করছে, এবং মোস্ট অফ দ্য রিসার্চ ইন দিস ডেজ আর ইন্টারডিসিপ্লিনারি। মানে আমি এখন যেটা নিয়ে রিসার্চ করছি, হুম। সেটাতে আমার ক্লিনিক্যাল ইনপুট লাগে, মানে ডক্টরের সাথে আমাকে কনসাল্ট করতে হয়। আচ্ছা। তো সেইগুলো খুবই ফ্যাসিনেটিং একটা ব্যাপার, যে আমি ইঞ্জিনিয়ারিং ইনপুট দিয়ে কিভাবে মেডিকেল প্রসেসে ইমপ্রুভ করতে পারি, এই ধরনের যে কনসেপ্ট গুলো। মানে এখন কিন্তু আর রিসার্চ মানে এই নয় যে শুধুই মেকানিক্যাল, মানে মেকানিক্যালি পড়তে হবে, তাকে আর কিছু জানতে হবে না, তাকে ওকে। কেমিস্ট্রি জানতে হতে পারে, তাকে আহ, হয়তো পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ কিছুটা জানতে হতে পারে। হুম তো এবং তাকে হয়তো পুরো পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং করতে হচ্ছে না, কিন্তু তার একটা অ্যাসপেক্ট তাকে জানতে হবে। হুম। তো সেটা নিয়ে সে জানতে গিয়ে অনেক কিছু নতুন সে জানতে পারবে। রাইট রাইট। হুম এবং সেখানে মানে প্রত্যেকের তো একটা, সে যদি একটা নিজস্ব স্কিল সেট নিয়ে আসে যে আমি এইগুলো জানি,
হুম তখন হুম। সেইগুলো দিয়ে হয়তো মানে আমি হয়তো অনেক কিছু জানি না, কিন্তু একটা স্টুডেন্ট এলো সে অনেক আরো চারটে জিনিস জানে, ওকে তখন টুগেদার উই ক্যান মেক আ গ্রেটার ইম্প্যাক্ট, মানে আমরা ওকে। আরো ভালো কিছু করতে পারি, ভালো কিছু বানাতে পারি, এটা ভাবতে মানে পারি। কলেজে এত অপরচুনিটি আছে, মানে তোর কথা শুনে আমার মনে হয় অনেকটাই এখন সেইভাবে টাইমটা ইউটিলাইজ করা যায়, মানে অনেক কিছু এক্সপ্লোর করা যায়। আর তারপর লিমিট নেই, কোডিং বলছিস, ইন্টার্নশিপ, ইন্টার ডিসিপ্লিনারি প্রজেক্ট করো বা মাইনর সাবজেক্ট নাও, অনেক কিছু, মানে এটা খুব ভালো একটা ক্লিয়ারিটি হলো। আচ্ছা, তো আমাদের এই জেনারেল যে কোশ্চেন গুলো আছে এর মধ্যে লাস্ট একটা কোশ্চেন নেবো, তারপর আমরা কেরিয়ার ভিত্তিক কোশ্চেনে যাবো, ঠিক আছে? তো লাস্ট যেটা আমি তোকে জিজ্ঞেস করবো, এখন তোর আইআইটি তে মানে যে এখন পড়াচ্ছিস, সব থেকে কোন জিনিসটা এনজয় করিস বেশি? মানে পড়ানো তো মানে যেহেতু আমি আন্ডার গ্রাজুয়েশনের পর পোস্ট গ্রাজুয়েশন পিএইচডি এগুলো করেছি দীর্ঘদিন ধরে, বিভিন্ন সাবজেক্ট পড়েছি আর ডিটেলসে জানতে পেরেছি। হুম তো সেগুলো সম্পর্কে যেটুক যে জ্ঞানটা আমি পেয়েছি সেটা যখন আমি স্টুডেন্টকে ইনোভেটিভ ওয়েতে মানে পড়ানো, মানে আজকাল প্রবলেম যেটা হয়েছে যে আমি যদি বলি বোর্ডে কয়েকটা ইনফরমেশন লিখে দিলাম, দিয়ে বললাম যে এই বইয়ের এই পাতা থেকে পড়ে নাও, কেউ পড়বে না। আচ্ছা। কারণ সেই টাইমে সে তাহলে একটা ইউটিউব ভিডিও দেখে নেবে, তাহলে সে আমার লেকচার কেন অ্যাটেন্ড করবে? মানে রাইট। লেকচার এর ডেফিনেশন পাল্টে গেছে, ইউ হ্যাভ টু অ্যাট্রাক্ট দেয়ার অ্যাটেনশন, মানে সে দেখবে ক্লাস থেকে সেই নতুন কি পাচ্ছে। তো ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং জব, মানে একটা জিনিস এমন ভাবে পড়ানোর চেষ্টা করি যেটা তাকে গিয়ে আর সেরকম ভাবে অন্য কোথাও দেখতে না হয়। হুম কারণ এটা বুঝতে হবে হুম যে আজকাল স্টুডেন্টরা অনেক কিছুতে ইনভলভ, হুম হুম এক্সট্রা কারিকুলার, এবং সেটা তাদের করতে দিতে হবে। এরকম যদি আমি টিচিং এ মানে এমন পড়ালাম যে সেটা ডিকোড করতে গিয়েই তার প্রচুর টাইম চলে গেল, হুম। যেটা আগেকার দিনে মানে আগেকার দিনে কেন মানে আমরাও দেখেছি অনেক সময় যে ক্লাসে যেটা পড়ালো কিছুই বোঝা গেল না, কারেক্ট। পরে আবার পুরোটাকে নিজেকে পড়তে হবে। হুম সেলফ স্টাডি চাই, সেলফ স্টাডি চাই কখন তোমার সেইটাকে আরো ডিটেলসে পড়তে চাই, কিন্তু বেসিক যে জিনিসটা হুম সেইটা যদি ক্লাসরুমে ভালো করে শেখানো যায়, তাহলে হুম স্টুডেন্টস গেট মোটিভেটেড এবং তখন তারা সেইটা নিয়ে আরো হুম নতুন মানে আরো ডিপে শিখবে, আরো ডিপে পড়ার ইন্টারেস্টটা তৈরি হবে, মানে তাদের মধ্যে ইন্টারেস্টটা তৈরি করা, এটা একটা আরেকটা। হুম আইআইটিতে পড়ানোর যেটা সুবিধা আমি পাই হুম যে স্টুডেন্টস আর এক্সট্রিমলি ট্যালেন্টেড, মানে সেখানে হুম। ওরা এমন এমন কোয়েশ্চেন করে যেগুলো থেকে আমি শিখি, যেগুলো বাহ। মানে আমি হয়তো একটা টপিকে ভেবেছি যে হ্যাঁ এই কোয়েশ্চেন আসতে পারে বা আমি এই অ্যাঙ্গেল থেকে প্রিপেয়ার হুম করে গেলাম, এমন এমন কোয়েশ্চেন তারা করে যে যেগুলো আমি কখনো ভাবিনি, তখন আমাকে ইনস্ট্যান্ট ভেবে বলতে হয়। সাম অফ দ্য কেসেস হয়তো আমি ইনস্ট্যান্ট পারি না, তখন আমাকে আবার আরো পড়াশোনা করতে হয়, অ্যান্ড দ্যাট হেল্পস মি ইন মাই রিসার্চ। মানে ও। টিচিং এ যে এনার্জি যে মানে মোটিভেশনটা আসে যে হ্যাঁ ইউ আর হুম ইন্টারাক্টিং উইথ সাম পিপল, যেটা যারা নতুন কিছু শিখছে, মানে তারা তো একদম বেস লেভেলে শিখছে, হুম। এবার রিসার্চে অনেকটা অ্যাডভান্স লেভেলের। তো অনেক ক্ষেত্রে সেই বেসিক জিনিসগুলো শিখতে গিয়ে পড়তে গিয়ে আমি অনেক কিছু নতুন শিখি। তো এটা একটা অ্যাডভান্টেজ মানে আমি পাই যে টিচিং এর, এবং এটা একটা স্যাটিসফ্যাকশন এনে দেয় যে বাহ। আমি টিচিং করে যখন স্টুডেন্ট কিছু ভালো বুঝতে পারছে বা সে এসে সেটা নিয়ে আরো অন্য টাইপের কোয়েশ্চেন করছে, যে এটা হুম। হলে কি হয়, এটা যদি ওইরকম হতো তাহলে কি হতো। তো সেই ব্যাপারগুলো অনেক এনজয়েবল আর কি টিচিং প্রফেশন। খুব ভালো লাগলো মানে এগুলো শুনতো। আহ টিচিং প্রফেশনটা সত্যি এতটাই বেশি দায়িত্বের, আর এতটাই বেশি মানে ইউ আর ক্রিয়েটিং সামথিং লাইক ফিউচার, হুম আর একটা ফিউচার তৈরি করে দেওয়া। আর ওই কথাটাও যেটা এখনকার দিন তো সব জায়গায় সবকিছু অ্যাভেলেবেল, বাট এই যে তুই যে ইনোভেটিভ ওয়ে গুলো এখন চ্যালেঞ্জেস হচ্ছে যে আমার কি করে আরো ওদের অ্যাট্রাকশন বাড়ানো যেতে পারে ক্লাসের মধ্যে, এগুলো তো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। বাট ভালো লাগে মানে
আমিও বলতে তোর মতো একটা মানে পড়ানোর এই যে পেশাটা, এটা খুব রেসপেক্ট করি। আর যদি আমার মনে হয় এটা বিয়ন্ড মানি, বিয়ন্ড দিস কার্স, হ্যাঁ, মাল্টি, মানে এইসব যে ফ্যাসিনেটিং যে জগৎ, ওটার থেকে সবকিছু উপরে। হ্যাঁ মানে রিয়েলি খুব ভালো লাগে তোর সাথে একটু কথা বলে। আমরা আরো ডিসকাস করবো, কেরিয়ার ভিত্তিক আরো আলোচনায় যাবো আমরা। হ্যাঁ, তো আজকে আমি এখানে শেষ করি আজকে অন্তরিপ আজকে এপিসোডটা। হুম। থ্যাংক ইউ। আমরা নেক্সট যে এপিসোডটা করবো সেটা হচ্ছে ওই কেরিয়ার ভিত্তিক যেগুলো গাইডেন্স গুলো, ওইটা কিন্তু ডিউ থাকবে তোর কাছ থেকে, তো কিন্তু আসতে হবে ওটা এখন। ঠিক আছে, তো আমি আজকে রাখছি। আর মানে ভালো লাগলো মানে তুই এত ব্যস্ততার মধ্যে সময় বার করলি। ঠিক আছে, সুন্দর। হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে পরে কথা হবে আবার। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ অন্তরিপ। হ্যাঁ।